দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডেমো ট্রেন ব্যর্থতার দায় নিচ্ছে না কেউ, গচ্চা গেছে ৬৫০ কোটি টাকা। অত্যাধুনিক ডিজিটাল ডেমো পড়ে আছে রেলওয়ের ভুতুড়ে জঙ্গলে। যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান বলছেন, স্বাধীন তদন্ত কমিশন গঠনের মাধ্যমে দুর্নীতিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এদিকে রেলমন্ত্রী জিল্লুল হাকিম জানিয়েছেন, ডেমো কেলেঙ্কারি নিয়ে শিগগিরই বৈঠকে বসছে রেলপথ মন্ত্রণালয়। দেশের আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য নেই এমন ট্রেন ক্রয় করা যৌক্তিক হয়নি বলেও মত মন্ত্রীর। আশিকুল আলমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ঢাকা রেলওয়ে শেড এলাকায় জরাজীর্ণ পড়ে আছে স্বপ্নের ডেমো ট্রেন। খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। লোকোশেডের ভুতুরে জঙ্গলে ডেমোতে মরিচে পড়েছে সিট ও ইঞ্জিনের অংশ ভাঙাচুরা। গাছপালা গজিয়েছে ৬৫০ কোটি টাকার ডেমোতে। ৩৫ বছর মেয়াদের ডেমো নষ্ট হয়ে গেছে মাত্র ২ বছরেই। কিন্তু এই ডেমো প্রকল্পের ব্যর্থতার দায় নিচ্ছে না কেউ। আর এখন কোনো অবস্থাতেই এগুলো মেরামত করা সম্ভবও নয়। এক একটা ডেমো এখন কঙ্কাল। রেলমন্ত্রী জিল্লুল হাকিম জানান, চীনা ঠিকাদারি কোম্পানির কাছ থেকে যন্ত্রপাতি সংগ্রহ করা আর ডেমো মেরামত বিষয়ে রেলওয়ের পরিপূর্ণ কারিগরি সক্ষমতা না থাকায় জটিলতায় পড়েছে রেলওয়ে। যেগুলো আমাদের আবহাওয়া উপযোগী না, সেগুলো আসলে মনে হয় যে আনাটা সঠিক হয় নাই। এখন এগুলো চালু করতে গেলে যে টাকা লাগবে, এই টাকা দিয়ে এই ট্রেনগুলো চালু করা যুক্তিযুক্ত হবে না, কারণ সেটা আমাদের জন্য লাভজনক হবে না। এগুলো নিয়ে আমরা বসে এ ব্যাপারে আমরা দেখি কি করা যায়। যোগাযোগ বিশেষজ্ঞ হাদিউজ্জামান বলছেন, ডেমো ক্রয় পরিকল্পনা থেকে শুরু করে বিদেশে যাওয়া কর্মকর্তা এবং বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তারা এর দায় এড়াতে পারেন না। সরকারি অর্থ মানেই সাধারণ জনগণের অর্থ। এখন যিনি দায়িত্বরত আছেন, যিনি সিদ্ধান্ত নিচ্ছেন, তিনি যদি বলেন যে আমি পূর্ববর্তী এই প্রসেসের সাথে যুক্ত ছিলাম না বা আমি ওয়াকাবহাল না, আমার জানা নাই, এটা বলার আসলে সুযোগ নাই। তদন্তটা হওয়া উচিত আসলে একটা নিরপেক্ষ স্বাধীন কমিশন দিয়ে। এটা তো আসলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এখানে জনগণের অর্থের যে নিদারুণ অপচয়ের আমি কথা বলছি সেটি হয়েছে। তো এটা আসলে নিরপেক্ষ স্বাধীন কমিশন দিয়ে এই তদন্ত করা উচিত এবং তদন্তের সাথে যারা জড়িত থাকবেন, বিশেষ করে টেকনিক্যাল স্পেসিফিকেশন ছাড়া, কোনো ধরনের ফিজিবিলিটি স্টাডি ছাড়া, আমাদের আবহাওয়ার উপযোগী কিনা না দেখে বা ওয়ার্কশপগুলি আসলে প্রস্তুত আছে কিনা, টেকনিশিয়ান প্রস্তুত আছে কিনা, এটা না দেখে এই যে কেনাকাটায় ঝাঁপিয়ে পড়া এবং এই অর্থগুলো যেভাবে অপচয় হচ্ছে, তো এটার পিছনে যারা আছেন, যারা কারিগর আমি বলবো এই ধরনের অপচয়ের পিছনে, তাদের আসলে চিহ্নিত করা উচিত এবং এটা চিহ্নিত করতে গেলে অবশ্যই নিরপেক্ষ স্বাধীন কমিশন দিয়ে তদন্ত করা উচিত। ৬৫০ কোটি টাকার এই ডেমো ট্রেন কিনতে রেলপথ মন্ত্রণালয়, রেলওয়ে বিভাগ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা সুদূর চীনে ছিলেন ১.৫ মাস। রেলওয়ে সূত্র বলছে, দেশে ফিরতি পথে তারা শপিংও করেছিলেন বেশ। সমালোচনা উঠলে তদন্ত কমিটি ৮ জনকে দায়ী করে। ব্যবস্থা নেয় শুধু একজনের বিরুদ্ধে। বাকিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি তদন্ত কমিটি। এখন প্রশ্ন থেকে যায়, সেই তদন্ত কমিটির বিরুদ্ধেই কি তদন্ত প্রয়োজন? আশিকুল আলম, RTV, কমলাপুর। 2 দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। শ্রীলঙ্কা থেকে ঢাকায় আসবেন লু। ঢাকা সফরকালে ব্যবসা বাণিজ্য, শ্রম অধিকার, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইস্যু, প্রতিরক্ষা সহ নিরাপত্তা ইস্যুতে আলোচনা হতে পারে। লু ঢাকা সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নৈশভোজে যোগ দেবেন। এদিন নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময়ের কথা রয়েছে তার। এছাড়া একটি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন ডোনাল্ড লু। জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ থেকে চুনাপাথর খালাস শুরু হয়েছে। গেল রাত 10টার দিকে চুনাপাথর খালাস শুরু হয়। এর আগে সোমবার সন্ধ্যায় কক্সবাজারের কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে নোঙর করেছে জাহাজটি। কিছু পণ্য খালাস শেষে 23 জন নাবিক চট্টগ্রামে ফিরবেন আজ। সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তি পেয়ে এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা 56,000 টন চুনাপাথর নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দেয়। এর আগে মুক্তিপণের টাকা পৌঁছানোর পর গত 13 এপ্রিল মুক্তি পায় এমভি আবদুল্লাহ ও 23 নাবিক।
এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, কখন নাগাদ জাহাজটি চট্টগ্রাম আসতে পারে? নাবিকদের স্বজনদের কাছে ফিরতে কত সময় লাগতে পারে জানাবেন। জি সিনথিয়া, যেমনটি বলেছেন, আসলে দীর্ঘদিন অপেক্ষার পরে স্বজনদের কাছে ফিরবেন আজ নাবিকরা। ঠিক বিকেল 4টার সময় আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু তাদেরকে বরণ করে নেওয়া হবে। সেজন্য কিন্তু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিশেষ আয়োজন করেছেন। এনসিটি 1 নামে একটি জেটি আছে, সেই জেটিতে তাদেরকে বরণ করে নেবেন। এবং গতকাল 6:40 সময় কুতুবদিয়াতে নোঙর করে জাহাজটি MV আবদুল্লাহ। সেখান থেকে কিছু পণ্য খালাস করার পর আগামী বুধবার জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দিবে। এবং আজ গতকাল বিকাল 5টার সময় KSRM গ্রুপের আরেকটি জাহাজ MV জাহানমণি 3 নামে একটি জাহাজ, সেই 23 জন নাবিককে আনার জন্য গিয়েছেন এবং তারা আজকে রওনা দিবেন এবং বিকাল 4টা নাগাদ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছবেন এবং চট্টগ্রাম বন্দরে আনুষ্ঠানিকভাবে তাদেরকে গ্রহণ করবেন। এবং সেই সাথে তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও কিন্তু চট্টগ্রাম বন্দরে প্রবেশ করার অনুমতি দিয়েছে। দীর্ঘদিন পরে আসলে সেই আত্মীয় স্বজনের সাথে দেখা হবে, সেজন্য KSRM গ্রুপ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। সেই অনুষ্ঠানের মাধ্যমে KSRM গ্রুপ প্রত্যেক নাবিককে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দিবেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, যে 23 নাবিক চলে আসবেন তার পরিবর্তে অন্য 23 জন নাবিক গতকালেই গেছেন সেই জাহাজটির দায়িত্ব নেওয়ার জন্য। তারা দায়িত্ব নেবেন এবং যারা ছিল আগে জিম্মি দশা ছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু ইতিমধ্যে জাহাজে চড়ে চলে আসতেছে। বিকাল 4টা নাগাদ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছবেন বলে ধারণা করা হচ্ছে। এবং দীর্ঘদিন অপেক্ষা করছেন তাদের স্বজনরা, কবে নাগাদ আসলে তাদের আত্মীয় স্বজনকে তারা ফেরত পাবেন এটা অপেক্ষা করছেন। হয়তো বিকালবেলা আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। সিনথিয়া, এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। এসএসসি পরীক্ষার ফলাফলে পাশের হারও GPA 5-এ এগিয়ে মেয়েরা। গেল 5 বছর মেয়েদের ফল ভালো হচ্ছে, তবে ছেলেরা কেন পিছিয়ে? শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেল ছেলেদের মোবাইল ও অনলাইন গেমে আসক্তি টিকটক ও কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়া অধঃপতনের অন্যতম কারণ। শিক্ষকরা বলছেন অনলাইন ডেটিং সাইট বেটিং খেলা বন্ধ করা না গেলে শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়বে। এ বিষয়গুলোর সঙ্গে একমত পোষণ করে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানও। আতিকা রহমানের রিপোর্ট। গেল 4 বছরের মতো এবারও এসএসসির ফলাফলে সব সূচকে এগিয়ে মেয়েরা। পাশের হার 3.5 ভাগ বেশি, GPA 5 ও 15,000 মেয়ে বেশি পেয়েছে। ছাত্রীদের এগিয়ে যাওয়া ইতিবাচক হলেও ছাত্ররা কেন পিছিয়ে পড়ছে এ নিয়ে শুরু হয়েছে দুশ্চিন্তা। স্বয়ং প্রধানমন্ত্রী বিষয়টি নজরে এনে ছেলেদের খারাপ রেজাল্টের কারণ খুঁজতে বললেন। ছেলেরা পিছিয়ে আছে কেন এখন সেটা আমাদের দেখতেই হবে, বের করতেই হবে। জানি একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে, কেন ছেলেমেয়েরা এই পথে যাবে? শিক্ষার্থীরা বলছেন করোনা অতিমারির পর ছেলেদের মোবাইল আসক্তি বেড়েছে। অনলাইনে ফ্রি ফায়ার এবং পাবজি খেলা থেকে বের হতে পারছে না, এমনকি অনলাইন ডেটিং ও জুয়ায় জড়িয়ে পড়ছেন। অনলাইনে নতুন মানুষের সাথে দেখা করা যায়, এটা আসক্তিটা একটু বেশি বেড়ে যায় যখন এই সিনে টাকার বিষয়টা এসে যায়। এই বয়সে অপোজিট জেন্ডারের দিকে অ্যাট্রাকশন থাকবে, এটাই স্বাভাবিক। এখন এই যুগে ইন্টারনেটের মাধ্যমে এটা এত সোজা হয়ে গিয়েছে, অ্যাডভার্টাইজের মাধ্যমে আসে, এখন এটা আমাদের সামনে পড়ে যায়। এখন এটা তো আসলে আমরাও কিছু করতে পারি না। লকডাউনে আমরা মোবাইলে এত বেশি ঢুকে গিয়েছিলাম, তাহলে বর্তমানে ওইটা থেকে বের হওয়ার জন্য আর কি আমাদের যথেষ্ট পরিমাণ সময় বা চারপাশের আবহাওয়া এরকম ভাবে হচ্ছে না। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি CSE বিভাগের জরিপ বলছে 2,60,00,000 কিশোর ও তরুণ নিয়মিত বিভিন্ন অনলাইনে গেম খেলে। সন্তানদের মোবাইল আসক্তি ও ফল বিপর্যয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। মোবাইল আসার পরে এবং ছেলেরা সর্বক্ষণ ওই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এবং তাদেরকে কন্ট্রোল করা যায় না। ফ্রি ফায়ার আছে যেটা একটা আসক্তি বলা যায়, সেটাতে যখন একটা বাচ্চা খেলে তখন একদম সে আসলে ওই দুনিয়ায় চলে যায়, তার বাবা মা বা আত্মীয়স্বজন তাদের কোনো কিছুই নাই। শিক্ষকরা বলছেন রাত জেগে অনলাইন গেম, বিভিন্ন অশ্লীল সাইট ভিজিট, টিকটক, টাকার বিনিময়ে রেসিং পড়াশোনায় মারাত্মক প্রভাব ফেলছে। ছেলে শিক্ষার্থীদের ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে তারা বাবা মা বা শিক্ষকদের কথাটা একটু কম শুনছে, তাদের দলগত যে বন্ধুত্ব যে সেটার প্রভাবটা একটু বেশি পড়ে তাদের জীবনে। বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন ছেলেদের একটা গোষ্ঠী চলে আসছে বিভিন্ন পাড়া মহল্লায়। এই জায়গাগুলির জন্য আসলে আমাদেরকে খুব মনোযোগ দিতে হবে। শিক্ষক অবশ্যই অভিভাবককে এখানে সবচেয়ে বেশি সক্রিয় হতে হবে। মোবাইল আসক্তির কারণ একটা, পড়াশোনার থেকে তাদের কনসেন্ট্রেশনটা চলে গেছে মোবাইলের উপর। এখানটায় করোনার পর থেকে আমার মনে হয় যে আমাদের ছেলেদের বিশেষ করে এই অস্থিরতা আরো বেশি বেড়ে গেছে। ফল বিপর্যয়ের আরেকটি বড় কারণ কিশোর গ্যাং। আইনশৃঙ্খলা বাহিনীর তালিকায় কেবল ঢাকাতেই সক্রিয়
50 থেকে 60টি কিশোর গ্যাং। সারা দেশে এ সংখ্যা 5 থেকে 6,000। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, ছেলেদের পিছিয়ে পড়া নিয়ে চিন্তিত তারা। আমাদের কিছু অপরাধমূলক কর্মকাণ্ড হয় বিভিন্ন জায়গায়, কিশোর গ্যাং ট্যাং এই ধরনের কিছু কিছু কাজে জড়িত হয়ে পড়ে। মেয়েরা আবার এই সমস্ত কর্মকাণ্ড থেকে অনেকটাই দূরে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদের শিক্ষা মন্ত্রণালয়কে এই বিষয়ে গবেষণা করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন। যেহেতু শিক্ষা মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করা শুরু করছে, পরিকল্পনা করছে, তার সমাধান তো আমাদের করতে হবে। শিক্ষকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, অভিভাবকদেরকে করতে হবে। ফল বিপর্যয়ের আরও কারণ শনাক্ত ও প্রতিকারের ব্যবস্থা নিতে বিভাগ ও জেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। আতিকা রহমান, RTV, ঢাকা। কোনো কারণ ছাড়াই বাড়ছে বিভিন্ন ভোগ্য পণ্যের দাম। বিশেষ করে মুরগি ও ডিম বাজারে চলছে অস্থিরতা। সেই সাথে কোরবানির ঈদকে কেন্দ্র করে বেড়েছে নানা মশলার দাম। রাজধানীর কারওয়ান বাজারে ডিম প্রতি পিস বিক্রি হচ্ছে 12 টাকার উপরে, আর ব্রয়লার মুরগির কেজি 220 টাকা। সোনালী মুরগি 390 ও কক মুরগি বিক্রি হচ্ছে 340 টাকায়। খুচরা বিক্রেতারা বলছেন বেশি দামে কিনতে হচ্ছে, তাই বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন এআর বাদল। বাদল, ডিম মুরগি এবং মশলার বাজার অস্থিরতার পেছনে কারণ কি জানা গেছে? কেন বাড়ছে দাম? ব্যবসায়ীরা কি বলছেন জানাবেন। আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, যিনি পাইকারি বিক্রি করেন এবং পোলট্রি অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত আছেন। তিনি যেটি জানিয়েছেন যে মুরগি গরমের কারণে এই যে এপ্রিলে যে তাপপ্রবাহ গিয়েছে, এতে কিছু মুরগি মারা গেছে, যে কারণে মুরগির দাম কিছুটা বেড়েছে, বিভিন্ন বাজারে তার প্রভাব পড়েছে। কিন্তু ডিমের ক্ষেত্রে তিনি বলছেন যে আসলে ডিমের কোনো সংকট নেই এবং গরমে যেসব মুরগির ডিম পাড়ে তাদের কোনো ক্ষতিও হয়নি এবং গরমের কারণে মুরগির ডিম পাড়া বন্ধও করে দেয়নি। কিন্তু তারপরে ওই যে মুরগির ডিমের দাম আজকের বাজারে 145 টাকা ডজন যাচ্ছে সাদা ডিম, সেটি তারা এবং লাল ডিম 145 টাকা ডজন যাচ্ছে এবং সাদা ডিম 140 টাকা ডজন। আর তিনি বলছেন যে এই দাম বাড়ার পেছনে আসলে যারা ডিম বিক্রির সাথে জড়িত সিন্ডিকেট, তাদের আসলে কারসাজি করে এই দাম তারা বাড়িয়েছেন বাজারকে অস্থির করার জন্য। কিন্তু মুরগির বিষয়ে আমরা যেটি জানছি যে মুরগির যে বাজার যাচ্ছে এটি প্রায় বেশ কয়েক মাস ধরেই যাচ্ছে। একজন মুরগি বিক্রেতার সাথে কথা বলতে চাই। কোন মুরগির দাম এখন সবচেয়ে বেশি বেড়েছে এবং কারণটা কি মনে হচ্ছে এবং আপনাদের বিক্রি কেমন হচ্ছে? মুরগি তো প্রত্যেকটা মুরগির দাম বেশি। ব্রয়লার মুরগির দাম বেশি। ব্রয়লার মুরগি 210 টাকা, 220 টাকা কেজি। সোনালী মুরগি 380 টাকা, 90 টাকা কেজি। আর যেটা অরিজিনাল দেশি সেটা 700 টাকা কেজি, 680 থেকে 700 টাকা। প্রত্যেকটা মুরগির দাম বেশি। দাম বেশির কারণে বাজারে কোনো কাস্টমার নেই, ক্রেতা আসে না, আমরা সারাক্ষণ বসে থাকা লাগে, বেচা কিনে নেই। বাড়ার কারণ কি আপনারা কিছু জেনেছেন? বাড়ার কারণ আসলে বাড়ার কারণটা আমরা জানি না, কিন্তু মালের একটু আমদানি কম এটাই জানি, সে কারণে একটু দাম একটু বেশি। ঠিক আছে, বেচা কিনা খারাপ। ধন্যবাদ আপনাকে। খুচরা ব্যবসায়ীরা আসলে এরকমই বলছিলেন, তারা সরবরাহ কম এবং তারা বেশি দামে কিনেন বিধায় তাদেরকে বেশি দামে বিক্রি করতে হয়। কিন্তু যারা অ্যাসোসিয়েশনের সাথে জড়িত তারা বলছেন যে গরমের কারণে মুরগির কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মশলার বাজারে ব্যাপক অরাজকতা চলছে। সাদা এলাচ এখন 4000 থেকে 4200 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। এখানে বিক্রেতারা বলছেন যে প্রায় 1000 থেকে 1200 টাকা পর্যন্ত বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। আমরা যেটি আমদানির তথ্যে জেনেছি যে আমদানিতে আসলে কোনো ঘাটতি নেই। গেলবার যে পরিমাণ আমদানি হয়েছিল এই সময়ে তার চেয়ে বেশি আমদানি রয়েছে। তারপরেও এই অরাজকতা চলছে। এ বিষয়ে তারা কঠোর মনিটরিংয়ের দাবি জানিয়েছেন যারা সাধারণ ভোক্তা। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ। বাজার পরিস্থিতি জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বাজারে পণ্যের দামের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সিনথিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে জানবেন যে গরিবের ইজ্জত বাঁচাতে সবার আগে যেটি কাজ করে সেটি হচ্ছে ব্রয়লার মুরগি। আর বরিশালে সেটির অবস্থাই খুব বেহাল দশা। তার কারণ এটি দিনে দিনে দাম বেড়েই চলছে। গত একদিনের ব্যবধানে আবারও
10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির কেজিতে। সুতরাং বুঝতে পারছেন যে আসলে এখন মানুষের এই মাছ মুরগি নাগালের বাইরে চলে যাচ্ছে। আর কথা বলেছিলাম অন্যান্য দোকানের সাথে, তারাও বলছেন যেমন কাঁচা মরিচও কিন্তু সেই শুক্রবার যেমনটি জানিয়েছিলাম ঠিক একই দামে রয়েছে, অর্থাৎ কেজিতে দুদিনের ব্যবধানে 80 টাকা বৃদ্ধি পেয়েছে, আজকেও তা অপরিবর্তিত নয়। তবে যেটি হঠাৎ করে একটু বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে পেঁয়াজ এবং রসুন কেজিতে 20 টাকা বৃদ্ধি পেয়েছে বরিশালের বাজারে, 200 টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি পেঁয়াজও কিন্তু 5 টাকা বৃদ্ধি পেয়ে এখন 75 টাকায় বিক্রি হচ্ছে। আর সবচেয়ে বেশি যে সমস্যাটি দেখা দিয়েছে সেটা হচ্ছে যে ডিম, এই ডিমের বাজারটি অস্থিরতা বেশি, কারণ এটি কোনো কারণেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বরিশালের বাজারে কিন্তু আজকে হালি প্রতি 50 টাকা বিক্রি হচ্ছে লাল ডিম, ব্রয়লারের ডিম যেটাকে বলা হয় বরিশালে। তবে এই ডিমটি কিন্তু 40 টাকা কেজিতে বিক্রি হয়েছে গতকালকেও, আজকে কিন্তু সেটি 50 টাকা 40 টাকা হালিতে, আজকে কিন্তু 50 টাকা হালিতে বিক্রি হচ্ছে। সুতরাং হালিতে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। আর অপরিবর্তিত রয়েছে অন্যান্য চাল বা তেলের যে বাজারগুলো সেগুলো রয়েছে, কিন্তু এই যে নিত্যপণ্যর মধ্যে যেগুলো খুব জরুরি এগুলোর দাম হঠাৎ করে বৃদ্ধি পাওয়ায় আসলে ক্রেতারা হতাশা বোধ করছে। পাশাপাশি একটু আপনাকে বলতে চাই, সামনে যেহেতু কুরবানি, আমি কিন্তু ইতিমধ্যে খোঁজ নিয়েছিলাম মশলার বাজারেও, সেখানের অবস্থা কিন্তু খুবই বেহাল দশা। তার কারণ হচ্ছে যে গত 1 মাসের তুলনায় এই কুরবানিকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে মশলার দামও বৃদ্ধি পেয়েছে। সিনথিয়া, বরিশাল থেকে এই ছিল বাজার পরিস্থিতি আমার কাছে। ধন্যবাদ। জমে উঠেছে দ্বিতীয় ও তৃতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনী মাঠ। জনসংযোগ, মিছিল, সমাবেশ আর অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম বিভিন্ন উপজেলা। নির্বাচন ঘিরে টেকনাফে গুলি ছুড়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠেছে সাবেক এমপি বদির বিরুদ্ধে। এদিকে দ্বিতীয় ও তৃতীয় ধাপে মোট 27 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে সায়েদ মাহমুদের রিপোর্টে বিস্তারিত। দ্বিতীয় ধাপে 160 উপজেলায় নির্বাচন 21 মে, আর তৃতীয় ধাপে 122টি উপজেলায় লড়াই 29 মে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে তত উত্তপ্ত হচ্ছে মাঠ। টেকনাফের টেলিফোন প্রতীকে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নুরুল আলমের উপর গুলি ছোঁড়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নুরুল জানান, গেল বৃহস্পতিবার টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি ভীতি সৃষ্টি করতে গুলি করেন। নির্বাচনে বদি আরেক প্রার্থী জাফর আহমেদের পক্ষ নিয়েছেন। তৃতীয় ধাপে টেকনাফের নির্বাচনে জাফর আহমেদের ছেলে দিদার মিয়াও লড়ছেন। আব্দুর রহমান বদি তার স্বামী, তার স্ত্রীর এমপিগিরি ব্যবহার করে যদি কোথাও রাস্তার উন্নয়ন কর্মকাণ্ড গঠনের লক্ষ্যে মানুষের কাছে ভোট ভিক্ষা চাই বা ভোট চাই, অবশ্যই তার বিরুদ্ধে লিখিত অভিযোগ আমি করি। এদিকে শুক্রবার রাতে এক ভিডিও বার্তায় গুলি করার অভিযোগকে ষড়যন্ত্র আখ্যা দেন সাবেক এই সংসদ সদস্য। আমি কি কারণে, কোন কারণে আলম চেয়ারম্যানকে গুলি করব, এটা আমার বোধগম্য মনে হয়। টেকনাফের সুষ্ঠু নির্বাচনী পরিবেশকে বিনষ্ট করার জন্য যারা ষড়যন্ত্র করতেছে তারা কোনোদিন সাকসেস হবেন না। এদিকে টেকনাফ থানা পুলিশ জানিয়েছে গুলি ছোঁড়ার ঘটনায় জিডি হয়েছে। আর টেকনাফ উপজেলা আওয়ামী লীগ নেতারা বলছেন, নির্বাচন ঘিরে কেউ সন্ত্রাসী কার্যক্রম চালালে তার বিরুদ্ধে প্রয়োজনে প্রধানমন্ত্রীকে জানানো হবে। ছাত্রলীগের উপর গুলি বর্ষণ করবে, আমরা ছাত্রলীগের নেতা কর্মী রক্তর বিন্দু থাকতে পর্যন্ত আমরা পিছপা হব না। আমরা প্রধানমন্ত্রী বরাবর যাব, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাব। কেন আমার এলাকায় এই ধরনের জঘন্য কাজ করেছেন নিজের রিভলভার দিয়ে। এদিকে দ্বিতীয় ধাপে বাগেরহাটের চিতলমারি ও ঝালকাঠি সদরে 3টি পদে 9 জন করে ও ব্রাহ্মণবাড়িয়ার কসবায় 2 পদে লড়বেন 5 প্রার্থী। কসবায় মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাইদা সুলতানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সায়েদ মাহমুদ, RTV। আন্তর্জাতিক সংবাদ। ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ে ধূলিঝড়ে বিলবোর্ড উপড়ে 14 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 60 জন। সোমবার বিকেল 4:30 নাগাদ হঠাৎই ওঠে জোরালো এই ঝড়। চারদিকে ছেয়ে যায় অন্ধকারে। শুরু হয় ধূলিঝড়। সেই ঝড়ের তোড়ে ঘাটকুপুর এলাকায় উপড়ে যায় একটি বিশাল আকারের ধাতব বিজ্ঞাপন বোর্ড। ভেঙে পড়া সেই বিলবোর্ডের নিচে চাপা পড়েন অনেকেই। ভেঙে পড়া সেই বিলবোর্ড সরাতে ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের প্রায় 3 ঘন্টা সময় লেগেছে। পুলিশ জানিয়েছে, ওই বিলবোর্ডের নিচে বহু মানুষ চাপা পড়েছিলেন। 67 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রাশিয়ার সেনারা ইউক্রেনের খার্কিভ শহরের নিকটবর্তী
ভলফচাঙ্কস শহরে প্রবেশের দাবি করছে মস্কো। কয়েক জায়গায় কৌশলগত বিজয় অর্জন করে এই ঘটনায় রুশ সেনাদের পিছু হটতে বাধ্য করার দাবি ইউক্রেনের। এদিকে গেল শুক্রবার থেকে শহরটিতে জোরালো আক্রমণ শুরু করে রাশিয়া। এতে ইউক্রেনের 9টি গ্রাম ও বসতি দখল করে রুশ সেনারা। সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে। প্রতিবেদনে ইউক্রেনের বরাতে বলা হয়, রাশিয়া শহরটিতে কমপক্ষে 5 ব্যাটালিয়ন সৈন্য মোতায়েন করে। ফলে হামলার ভয়ে শহরটি ছেড়ে পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে অন্তত 14 জন, আহত হয়েছেন আরও বহু মানুষ। অবরুদ্ধ উপত্যকাটির মধ্যাঞ্চলীয় নুসেইরাত শরণার্থী শিবিরের একটি ভবনে ইসরায়েল হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। রাফায় জাতিসংঘের গাড়িতে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রথম বিদেশি এক সদস্যের নিহতের ঘটনায় নিন্দা জানিয়ে এর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন জাতিসংঘ প্রধান অ্যান্টনিও গুতেরেস। এদিকে রাফায় কুয়েতি হাসপাতালের কর্মীদের হাসপাতাল ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। ফলে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খেলার খবর। ফেডারেশন কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আজ বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে আবাহনী ক্রীড়া চক্র। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে খেলা শুরু বেলা ৩টায়। টানা দ্বিতীয় মৌসুমের মতো ফাইনালে উঠতে প্রত্যয়ী আবাহনী, আর আকাশী নীলদের রুখে দিয়ে ট্রেবল জয়ের পথে এগিয়ে যেতে চায় কিংস। গোপালগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাল মামুনের সহায়তায় অরণ্য গফুরের রিপোর্ট। শিরোপা ধরে রাখার মিশনে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। চিরপ্রতিদ্বন্দ্বীদের থেকে অনুপ্রাণিত হয়ে সে পথে হাঁটতে চায় আবাহনীও। বিশেষ করে লিগ পুনরুদ্ধারে আবারও ব্যর্থ হওয়ায় আকাশী নীলদের পুরো নজর এখন ফেডারেশন কাপে। ভালো দল গড়েও শিরোপাহীন মৌসুম কাটানোর যন্ত্রণা বহন করতে চায় না আবাহনী। খেলোয়াড়দের সে বার্তা পৌঁছে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। আন্দ্রেস ক্রুসিয়ানির গুরুগিরিতে মুখোমুখি লড়াইতে লিগে হারলেও কাপের ম্যাচে কিংসকে হারাতে প্রতিজ্ঞ হৃদয় রহমতরা। আমরা যেটার জন্যই খেলবো আশা করি। আর ধরেন অনেক সময় আমরা গোল দেওয়ার পরও গোল খাচ্ছি, হয়তো কিছু সময়টা হয়তো মনোযোগটা ভালো থাকছে না, এই কারণেই হয়তো গোল খাওয়া হচ্ছে। আশা করি আগামী ম্যাচে, কালকের ম্যাচের জন্য এই সুযোগ আর থাকবে না। আমাদের যে সিলি মিস্টেকগুলো করেছি এবং যে ভুল থেকে আমরা গোল কনসিড করেছি, যাতে নেক্সট ম্যাচগুলোতে আমরা সেটা না করি, সেটা নিয়ে আমরা প্র্যাকটিস করেছি এবং ইনশাআল্লাহ আমরা আশা করতেছি এই মিস্টেকগুলো আর ইনশাআল্লাহ হবে না। বিপরীতে স্বাধীনতা কাপ ও লিগ শিরোপা ঘরে তোলার পর ট্রেবল জয় চোখ বসুন্ধরা কিংসের। সম্প্রতি আবাহনীর বিপক্ষে লড়াই আলাদা উত্তেজনা ছড়ানোয় সতর্কতার সঙ্গে কৌশল আঁটছেন কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। খেলোয়াড়দের পূর্ণ মনোযোগ ফেডারেশন কাপে নিবদ্ধ করতে লিগ শিরোপা জয়ের উৎসবও স্থগিত রেখেছে কিংস ম্যানেজমেন্ট। আর নিঃসন্দেহে নকআউট রাউন্ড, সো ডেফিনেটলি ডিফিকাল্ট ম্যাচ। আমাদের জায়গা থেকে চেষ্টা থাকবে সর্বোচ্চ ভালো গেম খেলে ফাইনালে থ্রু করা ইনশাল্লাহ। আবাহনীর এগেনস্টে গোল করা মানে অনেক আনন্দের বিষয়। সব প্লেয়াররাই আবাহনীর এগেনস্টে গোল করতে চায়, তো সেরকম আমারও ইচ্ছা আছে আবাহনীর এগেনস্টে গোল করা। ফাইনালে ওঠার এই লড়াই ঘরোয়া ফুটবলের মান যাচাইয়েরও একটা বড় মঞ্চ। অরণ্য গফুর, আরটিভি। অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঘোষণা হতে যাচ্ছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ দল। আনুষ্ঠানিকভাবে দুপুর 12:30টায় দল দেবেন নির্বাচকরা। গতকাল ঘোষণা করার কথা থাকলেও তাসকিন আহমেদের ইনজুরির কারণে তা একদিন পিছিয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-20তে ফিল্ডিং করার সময় ইনজুরিতে পড়েন এ ডানহাতি পেসার। সে সময় খুব একটা গুরুত্ব না দিলেও শেষ ম্যাচের আগে নেটে বল করার সময় ব্যথা বাড়ে তাসকিনের। ফলে ম্যাচে বিশ্রাম দেওয়া হয় ঢাকা এক্সপ্রেসকে। তাসকিনের সুস্থ হয়ে মাঠে ফিরতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে। ফলে বিশ্বকাপ দলে জায়গা হলে যুক্তরাষ্ট্রে পুনর্বাসন প্রক্রিয়া চলবে এই পেসারে। আর সেই সময় যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলা হচ্ছে না, তার সাথে মিস করতে পারেন বিশ্বকাপের পুরো যুক্তরাষ্ট্র পর্ব। সকালের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।